আসসালামু আলাইকুম। সবাই একটু জানিয়ে দাও যে ঠিক করে দেখতে পাওয়া যাচ্ছে কিনা বা শুনতে পাওয়া যাচ্ছে কিনা? মারিয়া বলল ভয়েস আসছে না। এখন আসছে ঠিকঠাক? এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, কথা শোনা যাচ্ছে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে তোমাদের সাথে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি আছি মাইমুনা, বোর্ড টিচার হিসেবে। আমাদের সাথে অনলাইনে আছেন অরিন আপু। আমার পড়ানোর মাঝে যখনই তোমাদের মনে হবে যে কোনো কিছু বুঝতে পারছো না বা কোনো কিছু শুনতে সমস্যা হচ্ছে, জানিয়ে দিবে। অরিন আপু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। দেখতে দেখতে তো আমরা 2 সপ্তাহ পার করে ফেললাম সেট আপ স্কুলের সাথে। তোমরা 2 সপ্তাহ ক্লাস করলে কেমন ক্লাসগুলো লাগলো একটু জানিয়ে দিবে। আমাদের ক্লাসগুলো আশা করি যে ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে এবং ক্লাসমেটদের সাথে আমাদের স্কুলের কথাটা শেয়ার করবে। আজকে মনে হয় আমাদের লাইভ ক্লাসের শেষ ক্লাস। 2 সপ্তাহ যেহেতু পার হয়ে গেছে, ট্রায়াল ক্লাস ছিল। এরপর থেকে আমাদের ক্লাসগুলো হবে জুমে। তাহলে তোমরা যারা যারা এখনো ভর্তি হওনি বা ভর্তি হতে চাচ্ছ, তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান। ফার্স্ট স্লাইডটাতে যাই। আজকে আমরা ক্লাসে শিখব বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ আছে। এর আগে আমরা জানি যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি কি। আজ এই বছরই প্রথমবার রাখা হয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি। নরমালি যারা অনার্সে বা মাস্টার্সে পড়াশোনা করে তাদের জন্য এই টপিকটা রাখা হয়। এটা মূলত আমরা রিপোর্ট, থিসিস বা রিসার্চ নামে জেনে থাকি। যেহেতু তোমরা ছোট ক্লাসের, তোমাদেরকে এখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ হিসেবেই শেখানো হবে। তাহলে আমরা জেনে নেই বৈজ্ঞানিক অনুসন্ধানটা আসলে কি। বৈজ্ঞানিক অনুসন্ধানটা হচ্ছে এমন একটা বিষয়বস্তু যেটা সম্পর্কে তুমি একটা বিষয় সম্পর্কে আরো বেশি জানতে পারো। বা প্রিভিয়াসে কি কাজ হয়েছে সেই বিষয়ের উপরে, বা কি কি স্কলাররা বলেছে বা কি কাজ করেছে তার সম্পর্কে আরো বেশি জ্ঞান নিতে পারো। যেমন যেমন আমি যদি বলি যে বায়ু দূষণ নিয়ে তুমি একটা কাজ করতে চাচ্ছ ঢাকা সিটির উপরে। এটার উপরে আগের স্কলাররা কি কি কাজ করেছে বা আগের যারা স্টুডেন্ট ছিল কি কি কাজ করেছে, সেই কাজের উপর ভিত্তি করে বা সেই কাজ থেকে কিছু ইনফরমেশন নিয়ে বা সাহায্য নিয়ে তুমি কিন্তু তোমার নতুন আরেকটা কাজ করতে পারো। এই যে যে বললাম যে নতুন আরেকটা জ্ঞান, নতুন আরেকটা নলেজ বলো, তারপরে হচ্ছে প্রিভিয়াস জ্ঞানটাকে কাজে লাগিয়ে বা প্রিভিয়াস সোর্স গুলো থেকে জ্ঞানটাকে কাজে লাগিয়ে সেই জ্ঞানটাকে আরো বেশি আপডেট করা বা সেই বিষয়টাকে আরো বেশি আপডেট করাই হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির কাজ। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির প্রথম ধাপটা কি। আচ্ছা, তোমাদের বইয়ে হয়তোবা আরেকটা এক্সাম্পল দেওয়া ছিল, বইয়ে আরেকটা ধাপ ছিল, এখানে উদাহরণ হিসেবে দেওয়া ছিল, রাস্তা সম্পর্কে কিছু বলা হয়েছিল। কিন্তু আমি এখানে এক্সাম্পলটা চেঞ্জ করে নিব। এক্সাম্পলটা চেঞ্জ করে আমি আমার একটা কাজের বা আমার এক্সপিরিয়েন্সের কোনো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেন তোমরা এই ধাপগুলোর সাথে বিষয়গুলোকে রিলেট করতে পারো। বইয়ে যেহেতু ওই জিনিসটা, ওই উদাহরণটা আছে, বইয়ের উদাহরণ তো তোমরা পড়েছোই। এখন বইয়ের সাথে যদি আমি আলাদা নতুন করে আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে আরো বেশি সহজ হবে। ফার্স্ট ধাপে আমাদের আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। তুমি কিসের উপর কাজ করতে চাচ্ছ, তুমি কি জ্ঞান আহরণ করতে চাচ্ছ, বা তুমি নতুন কি শিখতে চাচ্ছ, এইটা এটা তোমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু এই বিষয়বস্তুটা নির্ধারণ করবা। এখন ধরো তুমি একটা সাবজেক্ট নিয়ে ইন্টারেস্টেড বা একটা বিষয় নিয়ে তুমি ইন্টারেস্টেড, কিন্তু হচ্ছে সেটার কোনো গাইডলাইন পাচ্ছ না, তাহলে তুমি কি করতে পারো, তোমার বিষয়বস্তুটাকে কিন্তু চেঞ্জ করতে পারো। বা তুমি গাইডলাইন পেলে তুমি সেই বিষয়বস্তুটাকে কেন্দ্র করে বা সেটাকে তোমার ফোকাস ধরে তুমি কিন্তু সামনে আগাতে পারো। তাহলে কি বিষয়বস্তু নির্ধারণ করাটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যে এই বিষয়ে আমরা আগ্রহ পাই বা আমি আরো কিছু জানতে চাই, আমি ওই বিষয়টা নিয়ে কাজ করতে চাই, সেটা সম্পর্কে যখনই আমি কাজ করতে যাব, তখন কিন্তু আমার কি করতে হবে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, যেটাকে আমরা আমাদের ভাষায়, আমরা যারা অনার্সে আছি বা মাস্টার্সে আছি, আমরা এটাকে বলবো
টাইটেল সিলেকশন। আমরা কোনো একটা বিষয়ের কি করব, টাইটেল সিলেক্ট করব যে কি কি বিষয় নিয়ে আমি কাজ করব। তো আমি যেই কাজ নিয়ে এক্সাম্পল তোমাদেরকে দিব সেটা হচ্ছে মিরপুরের জলাবদ্ধতা। সেই বিষয়টার সাথে আজকে আমি রিলেট করে প্রতিটা ধাপকে বুঝাবো। তাহলে আমি কি করলাম, আমার বিষয়বস্তুটা আমার এখানে কালার, আমাদের এখানের বিষয়বস্তুটা আমি সিলেক্ট করলাম কি, মিরপুরের জলাবদ্ধতা। আমি তো ইংলিশে করেছিলাম, আসলে তোমাদেরকে বোঝানোর জন্য আমি বাংলাতে বিষয়গুলোকে এক্সপ্লেন করব। আমি বিষয়বস্তু নির্ধারণ করে ফেললাম, বা আমি আমার টাইটেলটাকে কিন্তু সিলেক্ট করে ফেললাম, যেন আমি আরো ইজিলি আমার পথটাতে আগাতে পারি, আমার ইন্টারেস্টের বিষয়গুলোতে আমি আরো বেশি এগিয়ে যেতে পারি। তাহলে চলো বিষয়বস্তু নির্ধারণের পরে আমাদের কি কাজ করতে হবে সেটাতে চলে যাই। দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা। প্রশ্ন তৈরি করা বলতে আমরা কি বুঝি, এই যে যে আমি কাজটা করব, কাজটা করার জন্য তো বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরতে হবে, যে আসলে এই কাজটা যে আমি করব, মিরপুরে যে জলাবদ্ধতা হয়েছে এটা নিয়ে আমার কি কি মাথায় প্রশ্ন আসবে, বা কি কি জিনিস আমি সলভ করতে পারি। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আমি প্রশ্নটা তৈরি করব, সেটাই হচ্ছে কি প্রশ্ন তৈরি করার যে ধাপটা আছে সেটাতে আমরা এক্সপ্লেন করব। এখন তিন ভাবে আমি প্রশ্ন তৈরি করতে পারি। একটা হতে পারে যে হ্যাঁ বা নার অ্যান্সার দিয়ে। যেমন আমি একজনকে জিজ্ঞেস করলাম মিরপুরের, যখন আমি এরকম প্রশ্ন জিজ্ঞেস করব মানুষদের কাছে যে জলাবদ্ধতা নিয়ে, একজনকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি মিরপুরে থাকেন কিনা, তখন কিন্তু সে এটার মধ্যে অ্যান্সার দিতে পারে হ্যাঁ বা নাতে, কিন্তু সে এটার অ্যান্সারটা দিতে পারে। আমার এখানে যেহেতু অপশন থাকবে, আমার কাছে যেই নোটটা থাকবে বা যেই কাগজটা থাকবে যে আমি ওখানে লিখবো, সেখানে কিন্তু আমি অপশনে ইজিলি টিক দিতে পারি যে হ্যাঁ থাকলে বলবো হ্যাঁতে টিক দিব, না থাকলে নাতে টিক দিব। এটা গেল প্রশ্নের আহ এক ধরনের কি বলবো এটাকে, কাইন্ড অফ, এক ধরনের প্রকার। আরেকটা প্রশ্ন হতে পারে কি, যে কয়েকটা অপশন থাকবে, বহু নির্বাচনী যেটাকে আমরা জানি, যেটার সাথে তোমরা মনে হয় অলরেডি পরিচিত। বহু নির্বাচনী কয়েকটা অপশন থাকবে, সেই কয়েকটা অপশনের মধ্যে থেকে একটা সিলেক্ট করব। যেমন আমি এখানে কিন্তু কয়েকটা বয়সকে রাখতে পারি। যখন তুমি মানুষদেরকে প্রশ্ন করবে, তুমি তো কয়েকটা টাইপের বয়সের মানুষকে জিজ্ঞেস করবে। যেমন থাকতে পারে 20 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, এইভাবে তো বিভিন্ন ধাপকে আমরা রাখবো। তার মধ্যে থেকে তার বয়সটা যেটা হবে সেটা কোন কোন ধাপে পড়বে সেটাতে আমরা টিক চিহ্ন দিব। এটা হলো সেকেন্ডটা। তারপরে আরো বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে যেটা বর্ণনামূলক। যেমন জলাবদ্ধতা কেন হয়, আমি যদি কোনো একজনকে জিজ্ঞেস করি জলাবদ্ধতা কেন হয়, সে কি হ্যাঁ বা নাতে অ্যান্সার দিতে পারবে, বা সে কি বহু নির্বাচনী টিক চিহ্ন দিয়ে অ্যান্সার দিতে পারবে না, তখন কিন্তু তাকে কোশ্চেনটাকে, আমার অ্যান্সার, সে যে অ্যান্সারটা দিবে সেটাকে এক্সপ্লেইন করতে হবে। তো এই এই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে তিনটা টাইপের কোশ্চেন। এই তিনটা টাইপের কোশ্চেন গুলোর মাধ্যমে কিন্তু আমরা কোশ্চেন গুলোকে সাজাতে পারি। তাহলে দেখো এইখানে কি কি কোশ্চেন আমার টপিকের সাথে রিলেভেন্ট হতে পারে। মিরপুরের জলাবদ্ধতা নিয়ে আমরা কি কি প্রশ্ন করতে পারি, কোনো একজনকে আমরা প্রশ্ন করতে পারি যে আপনি কি মিরপুরে থাকেন কিনা। তারপরে এই যে যে জলাবদ্ধতা গুলো হচ্ছে, আপনার কাছে কি মনে হয় কি কি কারণে এই জলাবদ্ধতা গুলো হচ্ছে। তারপরে আমি জিজ্ঞেস করতে পারি যে এই জলাবদ্ধতার জন্য আপনি কি কি সাফার করছেন, বা আপনার কি কি ভোগান্তি হচ্ছে এটার জন্য। আরেকটা কোশ্চেন করতে পারি যে এটার জন্য কি সলিউশন হতে পারে আপনি মনে করেন। তাহলে সে আমাদেরকে বলবে, সে এই অ্যান্সার গুলোকে আমাদেরকে দিবে। যেহেতু এটা আমার টপিকের সাথে রিলেভেন্ট, তাই হচ্ছে আমি ওই রিলেভেন্ট কোশ্চেন গুলোকেই কিন্তু আমি এখানে রাখবো। আর তোমরা যেগুলোকে টাইটেল হিসেবে সিলেক্ট করবা, বা যেগুলোকে তোমরা বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করবা, তোমরা কিন্তু ওই রিলেটেড কোশ্চেন সিলেক্ট করবা। সবার কোশ্চেনের ধরন কিন্তু সেম হবে না, কারণ আমাদের সবার টাইটেল, আমাদের সবার ইন্টারেস্ট, আমাদের সবার জ্ঞান অর্জনের ইচ্ছা, এগুলো কিন্তু সবকিছু আলাদা। তো এই সবকিছুর আলাদার বেসিসে কিন্তু আমরা এই প্রশ্নগুলো যে তৈরি করব, প্রশ্নগুলো কিন্তু আলাদা হবে, কিন্তু ওই তিনটা ক্যাটাগরিকেই মেনটেন করে আমাদের কোশ্চেন গুলা রেডি করতে হবে। তাহলে চলে যাওয়া যাক পরের ধাপে। আচ্ছা, পরের ধাপটাতে, আচ্ছা, তথ্যের উৎস নির্বাচন করা। এই যে যে তথ্যটা, আমরা তথ্যটা
কই থেকে পাবো বা কিসের মাধ্যমে আমরা তথ্যটা পাবো সেটা নির্বাচন করতে হবে। এখন আমার টাইটেল সিলেকশন হয়ে গেল, আমার সেকেন্ড ধাপে হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে হয়ে গেল, যেটা প্রশ্ন তুমি নির্ধারণ করবা না, বা ওইটাকে আমরা ইংলিশে বলে হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে। তারপরে এই যে এখানে হচ্ছে তুমি তথ্যের উৎসগুলো নির্বাচন করবা। এখন কোন জায়গা থেকে তুমি তথ্য নিচ্ছ, এই যে দেখো মানুষকে তুমি কোশ্চেন করছো, বা তুমি মিরপুরে গেলা, মিরপুরে যে দেখলা যে কোন কোন জায়গায় হচ্ছে পানি জমা হয়েছে, বা কি কি কারণে ওই জায়গা পানি পানি ওই জায়গায় পানি জমা হয়েছে, এটা কিন্তু তুমি নিজে যেয়ে দেখলা, বা নিজে যেয়ে একজন মানুষকে তুমি প্রশ্ন করলাম। সেটা আমাদের হবে হচ্ছে প্রাইমারি ডেটা। সেটা আমাদের হবে প্রাইমারি ডেটা, একে আমরা রাখতে পারি প্রাইমারি ডেটা হিসেবে। যেই যেই ডেটাটা আমরা নিজেরা কালেক্ট করব, আমরা ওইখানে ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থেকে যেই ডেটাটা নিজেরা কালেক্ট করব সেটা হবে হচ্ছে প্রাইমারি ডেটা। তাহলে ডেটার মধ্যে আর কি থাকতে পারে? আরেকটা থাকতে পারে সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটার মধ্যে কি থাকতে পারে, তোমরা কি জানো কেউ কি থাকতে পারে? এই যে দেখো, মিরপুরের জলাবদ্ধতা যেই টপিকটা নিয়ে আমি কাজ করেছি, সেটা নিয়ে তো আগে আরো অনেক মানুষ কাজ করেছে। এটা নিয়ে তো বিভিন্ন বইয়ে আছে, বিভিন্ন জার্নালে আছে, বা অনলাইন থেকে আমি বিভিন্ন তথ্য নিতে পারি। যেই বিষয়গুলো আমি বই থেকে, জার্নাল থেকে বা অনলাইন থেকে নিব, সেটা কি আমার করা কাজ? না, সেটা কিন্তু অন্য স্কলারদের করা কাজ, বা অন্য কোনো স্টুডেন্ট বা টিচারের করা কাজ, তাই না? তাদের থেকে আমি ইনফরমেশন দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, মিরপুরের জলাবদ্ধতার জন্য আরো কি কি কারণ হতে পারে। শুধুমাত্র কোশ্চেনিয়ার সার্ভে কিন্তু আমাদের জন্য এনাফ না। আমরা প্রিভিয়াস ডেটা, প্রিভিয়াস আর্টিকেল গুলো কিন্তু পড়লে কিন্তু আমরা জানবো যে আরো কি কি রিজন থাকতে পারে, বা আরো কি কি সলিউশন থাকতে পারে যে আমরা এই জলাবদ্ধতাকে কমাতে পারি। তাহলে দুইটা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমরা আমাদের তথ্যগুলো পেয়ে যাচ্ছি। একটাকে কি বলি আমরা প্রাইমারি ডেটা, যেটা হচ্ছে আমি নিজে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ডেটাটা কালেক্ট করছি, আর সেকেন্ডারি হচ্ছে বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন উৎস থেকে আমি যেই ডেটাগুলো কালেক্ট করছি সেটা। তাহলে দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের টাইটেল থেকে শুরু করে তথ্য কালেকশন পর্যন্ত যেতে পারি। আচ্ছা, একটু কমেন্ট গুলো দেখি কে কি কমেন্ট করেছে। আচ্ছা, বলেছে যে ভয়েস ক্লিয়ার আছে। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। মারিয়া বলেছে যে ভয়েস ঠিক আছে। আফিফ ওয়ালাইকুম আসসালাম। ওয়াহিদ বলেছে যে শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিকঠাক মতো তাহলে কথা শোনা যাচ্ছে। শাহেদ, আপু প্যারামিটার আর ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স কি? শাহেদ প্লিজ আজকের ক্লাস রিলেটেড কমেন্ট করো। আচ্ছা, আমরা একটু পরে আবার কমেন্ট দেখবো, নেক্সট স্টেপে যাই আমরা। তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ। দেখো, শুধুমাত্র প্রাইমারি ডেটা বা সেকেন্ডারি ডেটার মধ্যেই কিন্তু আমাদের তথ্য কালেকশনটা সীমাবদ্ধ না। আমাদের আরো নানা রকম জিনিস করতে হবে, কিন্তু ওই তথ্যের উৎসের মধ্যেই কিন্তু পড়ে। এই যে জিনিসগুলো আমি এখানে আলোচনা করব সেটা কিন্তু ওই দুইটা সোর্সের মধ্যেই পড়বে। তাহলে দেখা যায় যে আমরা কি কি করব। ফার্স্টে দেখি দলীয় আলোচনা।
দলীয় আলোচনা যেটা, এই যে মিরপুরের ওয়াটার লগিং যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে আমার আরেকটা ফ্রেন্ড ছিল যার সাথে আমি কাজ করেছি, আমরা দুইজন একসাথে কাজ করেছি। যখন একটা জায়গায় দেখতাম যে পানি জমেছে ওই জায়গাটাতে, বা বিভিন্ন ময়লার জন্য পানি জমেছে, বা রাস্তা ভাঙার জন্য পানি জমেছে, তখন কিন্তু আমরা ডিসকাস করতাম যে এই জায়গাটাতে কি কি প্রবলেম হতে পারে। এই জায়গাটাতে ময়লা ফেলানোর জন্য প্রবলেম হতে পারে, তারপরে হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ, তার জন্য পানি জমতে পারে। ওর সাথে কিন্তু আমি ডিসকাস করছিলাম, ডিসকাস করে কিন্তু আমাদের যে রিপোর্টটা ছিল, আমাদের কাছে যে রিপোর্টটাতে আমরা জিনিসগুলো লিখছিলাম, সেখানে কিন্তু নানা রকম চেঞ্জেস বা নানা রকম ভুল ঠিকঠাক করছিলাম। কিন্তু আমরা দুইজন ডিসকাস করার ফলে কিন্তু আমাদের ওই বিষয়ে জ্ঞানটা আরো বেড়েছিল। তো কি করলাম আমরা, দলীয় আলোচনা করলাম। এরপরে আসি সাক্ষাৎকার। এই যে দেখো, আমি যে বিভিন্ন মানুষের কাছে যে কোশ্চেন করেছি, কোন একটা টপিকে যদি তুমি কারো কাছে কোশ্চেন করতে চাও না, মানে বেশ কয়েকজন মানুষের কাছে তোমাকে এইটা নিয়ে কোশ্চেন করতে হবে, কারণ এক একজনের ধারণা, তার চিন্তা ভাবনা বা তার ভোগান্তি সবকিছু কিন্তু আলাদা। তো আমরা যে বিভিন্ন মানুষের কাছে যে কোশ্চেন গুলো করবো, এটাকে বলা হচ্ছে সাক্ষাৎকার। এই যে দুইজন ফ্রেন্ড, আমরা কিন্তু ভাগ হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। তারপরে ও ওর মতো কিছু মানুষকে কোশ্চেন করেছে, আমি আমার মতো কিছু মানুষকে কোশ্চেন করেছি। তারপরে আছে হচ্ছে পর্যবেক্ষণ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। পর্যবেক্ষণের মধ্যে থাকতে পারে, এই যে দেখো, আমি যে ওই ফিল্ডে যে কাজটা করেছি, জায়গাটা, রাস্তাটা ভাঙা, কোন জায়গায় কেন রাস্তাটা ভেঙেছে, কেন পানি জমেছে, এই সব বিষয় কিন্তু আমি পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ কিন্তু, আমাদের তো একটু ম্যাপ ছিল, জিওগ্রাফার যেহেতু, আমরা ম্যাপে আবার ওই জায়গাগুলোতে পয়েন্ট আউট করেছি যে কোন কোন জায়গাতে পানি বেশি জমে। তো এই যে দেখো, ফিজিক্যালি বিষয়গুলোকে কিন্তু আমি পর্যবেক্ষণ বা অবজার্ভ করেছি। এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের তথ্য সংগ্রহের পদ্ধতিটা নির্ধারণ করেছে। অবশ্য আমাদের বেলায় আলাদা, আমরা আরো বেশি ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আমরা এই তথ্য সংগ্রহের পদ্ধতিটা নির্ধারণ করি। যেহেতু তোমরা নাইনে পড়ো, প্রথম প্রথম শিখছো, আশা করি যে তোমরা ভার্সিটিতে যখন উঠবে আমাদের থেকেও খুব ভালো রিপোর্ট বা থিসিস করতে পারবা। দেখো, ক্লাস নাইনের স্টুডেন্টকে এটা দিয়েছে, এটা নিয়ে নানা জনের নানা রকম মতামত থাকতে পারে যে হ্যাঁ, মাত্র ক্লাস নাইনে পড়ি, আরো কত দেরি আছে আমাদের রিপোর্ট বানাতে, থিসিস বানাতে, এখনই কেন এগুলা পড়াচ্ছে। আমি যখন ক্লাস নাইনে পড়তাম, আমি কিন্তু এসব সম্পর্কে কিছুই জানতাম না, যে রিপোর্ট কি, থিসিস কি, রিসার্চ কি, এসব সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। তারপরে আমি যখন আউট অফ নো ওয়্যার অনার্সে উঠলাম, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার বেশ হিমশিম খেতে হচ্ছে। যদিও আমাদের এক একজন সুপারভাইজার থাকে আমাদেরকে পথ দেখানোর জন্য যে আমরা কি করব, তারপরেও যদি আমি এই বিষয়গুলোকে ক্লাস নাইনে জানতাম, বা আমি যদি আরো ছোটবেলায় যদি জানতাম, তাহলে কিন্তু আমার অনার্সে উঠে হিমশিম খাওয়া লাগতো না ব্যাপারটাকে নিয়ে। আমার আইডিয়া থাকতো, আমি ওই আইডিয়ার বেসিসে আমি আমার কাজটা কিন্তু সোজা হয়ে যেত। তোমাদেরকে এটা দেওয়ার ফলে কিন্তু তোমরা এই সম্পর্কে আগে থেকেই আইডিয়া পাচ্ছ, আগে থেকেই জ্ঞান পাচ্ছ যে কিভাবে করতে হবে, মাথায় একটা ধারণা থাকলো যে তোমরা অনার্সে যখন উঠবা তখন কাজগুলো তোমাদের কিভাবে করতে হবে। বা তোমরা কিন্তু এখন থেকেই ঠিক করে রাখতে পারো যে কোন বিষয়ের প্রতি তোমাদের ইন্টারেস্ট বেশি, বা কোন বিষয়টা নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ, এগুলো কিন্তু তোমরা এখন থেকেই ঠিক করে ফেলতে পারো। এটা তো বললাম আমি পজিটিভ দিক। অনেকের আবার এটা সম্পর্কে নেগেটিভ দিক আছে, যে কেন আমি পড়বো সমাজ বইয়ে, কেন আমার এটা পড়তে হবে। এই যে দেখো, সমাজ বইয়ে তুমি কেন এটা পড়বা না, তোমার যে প্রাকৃতিক উপাদান, গত ক্লাসে যে আমি পড়িয়েছি, প্রাকৃতিক উপাদান, সামাজিক উপাদান, এই সবকিছু মিলিয়ে তো তোমার সমাজ, সবকিছু মিলিয়ে তো তোমার চারপাশের পরিবেশটা গড়ে উঠছে। তাহলে চারিপাশের পরিবেশের যে সমস্যাগুলো বা যে ভালো দিকগুলো, সেগুলো তোমার দেখতে হবে না, সেগুলোকে তোমার তুলে ধরতে হবে না, সেগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট থাকতে হবে না। এর জন্য কিন্তু এই জিনিসটা দেওয়া হয়েছে। এটা দিয়ে নেগেটিভ এত ভাবার কিছুই নেই, পজিটিভই হবে। বিষয়টা খুবই মজার। তাহলে চলো নেক্সট স্টেপে চলে যাই। সময় ও বাজেট নির্ধারণ। বাজেট, রাইট? ঈদের সময় তোমাকে প্রতি বছর যদি 5,000 টাকা করে দেয়, বা এই গত ঈদেই তোমাকে 5,000 টাকা করে দিল, তোমাকে বাসা থেকে বলা হয়েছে যে তোমাকে 5,000 টাকা দিছি, এই 5,000 টাকার মধ্যেই তোমাকে শপিং করতে হবে, তুমি কি বাজেট বাড়াতে পারবে? হ্যাঁ, ঘ্যান ঘ্যান করে তুমি ম্যাক্সিমাম 1,000 টাকা বাড়াতে পারবে। ম্যাক্সিমাম হচ্ছে তুমি 1,000 টাকা বাড়াতে পারবে। আহ, কি কোনো প্রবলেম? কিছু?
তো দেখো এই বাজেটের মধ্যেই কিন্তু তুমি তোমার ঈদের শপিং, ঈদের ড্রেস, ঈদের জুতা, এই সব কিছু কিন্তু তোমার বাজেটের মধ্যেই থাকতে হবে। তারপরে সময়টার কথা যদি আমি বলি, রোজার ঈদের জন্য যদি তুমি শপিং করো সেটা কিন্তু তুমি ঈদের আগেই করবা, ঈদের পরে কিন্তু করবা না। এবার ব্যাপারটাকে আমার টপিকের সাথে রিলেট করে বলি। দেখো, যেই কাজটা আমি করেছিলাম মিরপুরের জলাবদ্ধতা নিয়ে, সেটা কিন্তু আমি করেছিলাম রেইনি সিজনে, বর্ষার সময় করেছিলাম। কেন করেছিলাম? বর্ষার টাইমে কিন্তু ম্যাক্সিমাম রোড ভেঙে যায় বা ওই জায়গাটাতে পানি জমা হয়, এর জন্য ওই টাইমটা কিন্তু আমার ওই কাজটা করার জন্য বেস্ট টাইম ছিল। এরকম ভাবে সময়টা নির্ধারণ করতে হবে। তারপরে আমাদের যেই টিচার ওই কাজটা করিয়েছে আমাদেরকে কিন্তু টাইম দিয়ে দিয়েছিল যে তুমি কত দিনের মধ্যে এই কাজটা করবে। যেমন আমি 4th ইয়ার স্টুডেন্ট, আমার জুনের 30 তারিখের মধ্যে আমার রিপোর্ট জমা দেওয়া লাগবে, এই যে এইগুলা কাজ করেই আমার জমা দেওয়া লাগবে। তাহলে আমার সময়, আমার টাইমের লিমিটেশনটা দেখো, জুনের 30 তারিখের মধ্যে কিন্তু আমার টপিকের উপরে রিপোর্টটা করে সেই রিপোর্টটা জমা দেওয়া লাগবে। আমার সময় তাহলে কি নির্ধারণ করে দেওয়া হয়েছে? সময়টা কিন্তু আমার নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার আসি হচ্ছে বাজেট। বাজেটটা কেন দরকার? বাজেট ছাড়া কি কোনো কাজ ঠিকঠাক মতো করা যাবে? তুমি একটু বাইরে যাবা, তুমি একটু নিচে যাবা, নিচে যাওয়ার জন্য কিন্তু তুমি কিছু টাকা বাজেট রাখো যে আচ্ছা ঠিক আছে, নিচে যে আমি একটা কোক খাবো, আমি একটা চিপস খাবো, ঠিক আছে আমি জানি যে কোকের দাম কত, চিপসের দাম কত, আমি এই অনুযায়ী কিছু টাকা দিয়ে যাবো, ওইটাও কিন্তু তোমার বাজেট। বাজেট না ওইটা? তাহলে তুমি যে এত বড় একটা কাজ করছো সেটার জন্য তো তোমার বাজেট লাগবে। যেমন আমরা যে মিরপুরে গিয়েছিলাম, ফিল্ড পরিদর্শন করেছিলাম, তখন যে আমরা টাকা, কোথায় কোথায় আমার টাকা ব্যয় হতে পারে বলতো? ট্রান্সপোর্ট, মানে যাতায়াতের জন্য কিন্তু আমার বেশ ভালো খরচ হয়েছে। তারপরে তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জায়গাতে কাজ করবা, তোমার কি খাওয়া দাওয়ার প্রয়োজন আছে না? আছে, তোমার খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, তোমার যাতায়াতের প্রয়োজন আছে, আরো নানা রকম তোমার প্রয়োজন আছে। যেমন তোমাদেরকে একটু আগে বললাম যে জুনের 30 তারিখে আমি যে রিপোর্টটা জমা দিব বা আমার লাস্ট ডেট ওই দিন জমা দেওয়ার, ওই কাজেরও কিন্তু একটা বাজেট আছে। আমি যে যন্ত্রের সাহায্যে কাজটা করব বা যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কাজটা করব, ওই ইনস্ট্রুমেন্ট কেনার জন্য কিন্তু আমার একটা বাজেট ছিল যে আমি এই বাজেটের বাইরে কি আর যেতে পারবো না। তো ওইটার উপর ভিত্তি করে কিন্তু, ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমার বাজেট সিলেক্ট করতে হয়েছে। তাহলে দেখো, আমার সময়ও নির্ধারণ করতে হবে যে কবের মধ্যে আমি কাজটা করব, আমার বাজেটও নির্ধারণ করতে হবে যে আমার কাজের উপর, আমার এই কাজের জন্য কত টাকা বাজেট লাগতে পারে। বেশি বাজেটে চলে গেলে আমরা বাজেটটাকে কমিয়ে আনার চেষ্টা করব, বা যদি কম বাজেটের মধ্যে হয় তাহলে আমরা কাজটাকে কম বাজেটের মধ্যে আরো ভালো মতো করার ট্রাই করব। আচ্ছা, আমি আরেকটু কমেন্ট পড়ি। আচ্ছা, শামসুন নাহার থেকে, আইডি থেকে একটা কমেন্ট এসেছে, যেটার অ্যান্সারটা কি আমি দিব? আমি যেহেতু পড়েছি আমি দিব অ্যান্সারটা। আচ্ছা দেখো, তুমি এখানে কমেন্ট করেছো যে গত ক্লাসে আপনি বিয়ের সাজে দাঁড়িয়ে আছে অন্বেষা টপিকের উপরে বইয়ে ছিল যে অন্বেষা তার নিজের সংস্কৃতি পোশাক দকমান্দা ছেড়ে বাঙালি বিয়ের পোশাক পরেছিল। আপনি বলেছিলেন যে এটা একটা ভালো দিক। তো আমার প্রশ্ন ছিল যে এটা কিভাবে ভালো দিক হয়? একজন তার নিজস্ব সংস্কৃতি ছেড়ে অন্য সংস্কৃতির দিকে ঝুঁকে পড়লে সেটা কিভাবে ভালো হয়? দেখো, তাহলে হয়তো তুমি আমার কথাটার মূল ভাবটা বুঝতে পারো নাই। একটা টাইমে তো এমনও হতো যে গারোদের মাতৃপ্রধান সমাজ ছিল। কোনটা রাখি একটু, মাতৃপ্রধান সমাজ ছিল, সেটা ছেড়ে কিন্তু গারো হাজবেন্ডরা যারা, তারা কিন্তু এখন মাতৃপ্রধান সমাজ থেকে সরে আসছে। যেহেতু আগে তাদের কৃষি জমি জমা বেশি ছিল, তার জন্য তারা মাতৃপ্রধান সমাজে থাকতেই পছন্দ করতো বা মেয়েদের বাড়িতে উঠে থাকতেই পছন্দ করতো। কিন্তু তারা এখন বিভিন্ন জবের দিকে ঝুঁকে পড়ছে। জবের দিকে ঝুঁকে কিন্তু তারা এখন আর মাতৃপ্রধান সমাজের মধ্যে নাই বা থাকতে চাচ্ছে না। তাহলে এটা তো ভালো দিক, এটা অর্থনীতির জন্য ভালো। এইটা হচ্ছে বিভিন্ন রীতিগুলো যে চেঞ্জ হচ্ছে ওদের, আমাদের বাঙালিদের সাথে ওরা খাপ খাওয়াতে চাচ্ছে, ব্যাপারগুলো তো ভালো।
তারপরে দেখো ওদের যেই পোশাকের কথাটা তুমি বললে যে নিজের সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমাদের বাঙালিদের পোশাক পরছে, এটা কেন ভালো দিক হবে? ও কিন্তু ওই জায়গাতে কথাটা বলেছিল যে দকমান্দা সে আরো নানা জায়গায় পড়বে, ওদের বিয়ের ফাংশনেই কিন্তু সে আরো জায়গায় দকমান্দা পড়বে, শুধুমাত্র বিয়ের দিনই সে শাড়ি পরেছে। এটা তার নিজের ইচ্ছা হতে পারে। তারপরে হতে পারে যে অনেক মানুষকেই তো দেখা যায় যে বিয়ের দিনে হচ্ছে আমরা নিজেদের সংস্কৃতিটা ভুলে আমরা অন্যদের সংস্কৃতিটাকে একসেপ্ট করছি। আমাদের মুসলমানদেরও কিন্তু আমরা যেইভাবে বিয়ে করি, যেই গেট আপে বিয়ে করি, এটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম না। সংস্কৃতি ছেড়ে আসার কথাটা যে তোমরা বললা, তুমি যে বললে চাকমারা কিন্তু চাকমাদের ভাষায় কথা বলে, কিন্তু চাকমারা যদি আমাদের সাথে ওদের ভাষায় কথা বলে, ভাষাটা কি তুমি বুঝতে পারবে? বা গারোরা বা মারমারা যদি ওদের ভাষায় কথা বলে, তাহলে কি তুমি বুঝতে পারবে? ওটাও তো ওদের একটা সংস্কৃতি। কিন্তু আমাদের বাঙালিদের সাথে খাপ খাওয়ানোর জন্য কিন্তু ওরা সংস্কৃতিটাকে চেঞ্জ করার চেষ্টা কিছুটা হলেও করছে। এই জিনিসগুলো তো আস্তে আস্তে ভালো হবে, আমাদের অর্থনীতির জন্য ভালো হবে, আমাদের যোগাযোগ বা কমিউনিকেশনের জন্য ব্যাপারটা ভালো হবে, তাই না? তুমি আশা করি বুঝতে পেরেছো আমার অ্যান্সারটা। তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আবার কিছু জিজ্ঞেস করতে পারো। আসলে নিজের সংস্কৃতি থেকে সরে আসা ব্যাপারটা যার যার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। এখন আমি যদি শাড়িতে কমফোর্টেবল হই, আমি শাড়ি পরতে পারি। আমি যদি প্যান্ট শার্টে কমফোর্টেবল হই, আমি কিন্তু প্যান্ট শার্ট পরতে পারি। এর মানে কিন্তু এই না যে আমি আমার সংস্কৃতি থেকে সরে যে কিছু একটা করছি, বা সেটা কার ভালো লাগলো, অন্য কারো ভালো লাগলো কিনা সেটার উপর ডিপেন্ড করে আমি আমার সংস্কৃতিটাকে একসেপ্ট করছি। এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে কে কোন সংস্কৃতিতে থাকবে বা সে কি পোশাক পরবে, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আচ্ছা, আশা করি তুমি তোমার অ্যান্সারটা পেয়েছো। আমরা তাহলে পরের ধাপটাতে চলে যাই। আচ্ছা, তথ্য সংগ্রহ করা। তথ্যটা আমি কিভাবে সংগ্রহ করলাম? ফার্স্টেই তো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তথ্যের প্রাথমিক উৎস পেয়েছি, তারপরে হচ্ছে সেকেন্ডারি উৎস পেয়েছি, যে কিভাবে আমি ডাটাগুলোকে পাবো বা কিভাবে আমি আমার বিষয়বস্তুটাকে আরো সামনের দিকে নিতে পারি। তাহলে দেখো, যখন আমি একজন মানুষের কাছে কোয়েশ্চেন করব, তখন কিন্তু আমি টেপ রেকর্ডার ব্যবহার করতে পারি বা খাতায় নোট করতে পারি। খাতায় এই বিষয়গুলোকে নোট করে কিন্তু আমি তথ্যগুলোকে কালেক্ট করব। বা আমি যেই ফিল্ড ভিজিটেশনে গেছিলাম, ওখানে কিন্তু যে আমি যে যে ম্যাপটা রেডি করেছি, ওটা কিন্তু আমি একটা তথ্য কাইন্ড অফ রেডি করেছি। ম্যাপটার উপরে ম্যাপে ইন্ডিকেট করে করে কিন্তু আমি জিনিসটাকে আমার আমার জ্ঞানের গ্যাদারে রেখেছি, যে কিভাবে আমি তথ্যগুলোকে সংরক্ষণ করছি। ওই যে একটা হলো, কি হলো, ফিল্ড ভিজিটেশনে গেলাম, তারপরে মানুষের কাছ থেকে কোশ্চেন গুলা নিলাম, নিয়ে কিন্তু সেইগুলোকে ডেটাগুলোকে আমার কাছে রাখলাম। এভাবে কিন্তু আমি তথ্যগুলোকে কালেক্ট করছি। টেপ রেকর্ডার বর্তমানে আমরা অত একটা ব্যবহার করি না, আমরা খাতার সাহায্যে কিন্তু নোটটা করি। তারপরে আমরা নেক্সট স্টেপে যাই, তথ্য বিশ্লেষণ করা। আমরা তো কাজ করার সুবিধার্থে বা কাজ করার সুবাদে বিভিন্ন রকমের তথ্য পাবো। যখন তুমি মানুষের কাছে কোশ্চেন করবা, তারা তোমাকে বিভিন্ন রকম তথ্য দিবে, বিভিন্ন ভাবে বিষয়টাকে এক্সপ্লেইন করবে। তারপরে আমি যখন তথ্যগুলো নিব, যেমন আমার কিন্তু যখন আমি মানচিত্র রেডি করেছিলাম ওই জায়গার, মিরপুরের কোন কোন জায়গায় পানি জমেছে, আমি কিন্তু তারপরের দিন ফার্স্ট দিন যেদিন আমি ম্যাপটা রেডি করেছিলাম, পরের দিন কিন্তু ওই ম্যাপে আমার ভুল এসেছিল। দেখো, দুইটা ডেটাই কিন্তু আমার কাছে রইলো। তারপরে দুইটা ডেটা আমার কাছে রাখলাম, মানুষের কোশ্চেনের অ্যান্সার বিভিন্ন রকম হতে পারে, একজন পজিটিভ বলছে, একজন নেগেটিভ বলছে। তাহলে কি করলাম, আমি দুইটাকেই আমার কাছে রাখলাম। এই যে যে বিভিন্ন তথ্য আমি কালেক্ট করলাম, আমি কিন্তু সব তথ্যগুলোকে আমার কাজে লাগাবো না। যেই তথ্যগুলো আমার কন্টেন্টের সাথে বা আমার টপিকের সাথে রিলেভেন্ট, সেই তথ্যগুলোকেই কিন্তু আমি রাখবো। সেই তথ্যগুলোকে রেখে আমি কিন্তু বাকি তথ্যগুলোকে সরিয়ে ফেলবো। তখন তখন আমাদের কি করতে হবে, যে এই যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন করতে হয়, সাজাতে হয় বা হিসাব নিকাশ করতে হয়। আহ আমি যেই কাজটা করেছিলাম সেটাতে হিসাব নিকাশের কোনো প্রয়োজন পড়ে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় এরকম তুমি হিসাব নিকাশ করবা, ভুল হবে, আবার করবা। তো ওই ভুল ঠিক এর মধ্যে থেকেই না তোমার তথ্যটা বাছাই করতে হবে যে কোন তথ্যটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক। এটাকে বলা হচ্ছে তথ্য বিশ্লেষণ করা। ভালো খারাপের মধ্যে বা যেগুলো তোমার লাগবে সেগুলোকে নিয়ে নিলাম, যেগুলো লাগবে না ফেলে দিলাম। নেক্সট স্টেপ হচ্ছে
ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ করা। দেখো, আমি যে প্রাইমারি ডেটা থেকে আমি ইনফরমেশন পেলাম, বা আমি যে নিজে গিয়ে যেই তথ্যটা পেলাম, মানুষের কাছ থেকে যেই তথ্যটা পেলাম, বা বিভিন্ন বই গুগল থেকে যেই তথ্যটা আমি পেলাম, সেই তথ্য অনুযায়ী তারপরে তো আমি বিশ্লেষণটা করব যে কোন ডেটাটা আমার দরকার আছে আর কোনটা আমার দরকার নেই। বিশ্লেষণের পরে আমি যাব হচ্ছে ফলাফলে, যে মিরপুরে যে পানি জলাবদ্ধতা হচ্ছে, সেটার ফলাফলে কি হতে পারে, তার জন্য মানুষের কি কি ক্ষতি হতে পারে, ট্রান্সপোর্টেশনে কি কি ঝামেলা হতে পারে, রাস্তার ট্রাফিকের কি কি পরিবর্তন হতে পারে, বা ট্রাফিকের জন্য মানুষের সময়ের কি পরিমাণ ক্ষতি হতে পারে, সেইটার বেসিসে কিন্তু আমি একটা ফলাফলে উপনীত হব। ফলাফল এরকম ভাবে হতে পারে, ধরো যে আমি নেগেটিভ ফলাফলই তো হবে, জলাবদ্ধতার জন্য তো ম্যাক্সিমাম নেগেটিভই হবে। নেগেটিভ ফলাফল নিলাম যে এখানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম অনেক বেশি, এর জন্য ট্রাফিক জ্যাম বেড়ে যায়, মানুষের যাতায়াত করতে প্রবলেম হয়। নিলাম, এটাকে প্রবলেম নিলাম, তার বেসিসে তো আমি সিদ্ধান্ত গ্রহণ করব। কি সিদ্ধান্ত নিব আমি? যে এবার এই জলাবদ্ধতাকে কিভাবে কমানো যায়। কিভাবে কমানো যায় সেটা ওই যে মানুষের কাছে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা কি মনে করে যে কি হলে কমানো যায়, তারপরে আমি নিজে পর্যবেক্ষণ করেছি যে কিভাবে কমানো যায়। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমি একটা সিদ্ধান্তে উপনীত হব যে কি কি স্টেপ বা কি কি পদক্ষেপ নিলে জলাবদ্ধতা গুলো কমতে পারে। আমি একটু কমেন্ট করি। একজন বলল ব্রডকাস্ট অফ হয়ে গিয়েছিল কেন? নিতু বলল দা your way of talking is so good. Thank you, নিতু। নেক্সট স্টেপে দেখি, ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন ও শেয়ার করা। দেখো, তুমি যে এত ভালো একটা কাজ করলে, যে আমার কথাই বলছি, যে আমি যে এত ভালো একটা কাজ করলাম, কোন কোন জায়গায় পানি জমে, তার জন্য মানুষের কি ক্ষতি হতে পারে, তার ফলাফলে আর কি কি সমস্যা হতে পারে, তারপরে এইটার সলিউশনে আমি কি কি জিনিস করতে পারি, এই যে যে আমি এত ভালো কাজ করলাম, এত বাজেটের একটা কাজ করলাম, সেটা কি আমি মানুষের সাথে শেয়ার করব না? অফকোর্স, আমি তো কাজটা করেছি মানুষের সাথে শেয়ার করার জন্য, আমার চিন্তা ভাবনা, আমার নলেজটাকে মানুষের সাথে শেয়ার করার জন্য। তাহলে এটা আমি কিভাবে শেয়ার করতে পারি মানুষের সাথে? আমরা আমাদের যে রিপোর্ট গুলো থাকে বা আমাদের যে থিসিস গুলো থাকে, এটা নর্মালি আমরা মানুষের সাথে শেয়ার করি আমাদের ক্লাসমেট আর ডিপার্টমেন্টের সব টিচারদের সামনে, আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনটা দিই, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেই। কিন্তু তোমরা যেহেতু ছোট, তোমাদের হচ্ছে গ্রাফের মাধ্যমে যেই ডেটাগুলো তোমরা পাবা, সেটা গ্রাফের মাধ্যমে তোমরা শো করতে পারো। যেমন এক্সেলে যদি তুমি বিভিন্ন টাইপের এরকম গ্রাফ বানাও, এট এ গ্লান্স তুমি যে ফার্স্ট থেকে কি কি কাজ করে আসছো, মানুষ কিন্তু এক নজরে কাজটাকে বুঝতে পারবে। তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে এই যে পোস্টার। পোস্টার কি বলে, কাকে বলে? একটা বড় একটা পেজ থাকে, সেটার মধ্যে হচ্ছে তুমি যে তথ্যগুলো, ধরো আমি আমার করা কাজটাই পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি করব? আমি আমার যে প্রথম থেকে ধাপ অনুযায়ী আমি কিভাবে কাজটা করলাম, এর ফলে কি কি ক্ষতি হলো, বা এর সলিউশনটা কি, জলাবদ্ধতার সবকিছু আমি একটা পোস্টারের মধ্যে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে কিন্তু আমি এটাকে প্রেজেন্ট করব। যখন আমি জিনিসটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করব, তোমরা কিন্তু এক নজরে বুঝতে পারবে, আচ্ছা ঠিক আছে, ফার্স্টে এই কাজ করেছে, তারপরে এইটা, এরপরে এটা, একটার পরে একটা, সেই সলিউশনটা যে আসলো, পুরা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা জিনিসটাকে বুঝতে পারবা। আমি কি করলাম তাহলে? পোস্টারের মাধ্যমে আমার কাজটা আমি পাবলিকের সামনে নিয়ে আসলাম। তারপরে আরো কি কি উপায় করতে পারো? নাটিকার মাধ্যমে। আমাদের জাহাঙ্গীরনগরে বিভিন্ন সময় এমন হয় থিয়েটারে,
মুক্ত মঞ্চে ওরা আসে, নাটক করে, কোনো একটা ইস্যুকে তুলে ধরে ওরা, কোনো একটা চলমান ইস্যু বা প্রিভিয়াসে ঘটে গেছে এমন কোনো ইস্যুকে ওরা নাটকের মাধ্যমে তুলে ধরে, যেটা কিন্তু আমাদের মনে আরো বেশি গেঁথে যায়। দেখো, আমি যে তোমাদেরকে পড়াই বা কোনো কিছু যদি এই যে মুখে বলার থেকে আমি যদি এটাকে তোমাদের কাছে আরো বেশি সুন্দর করে প্রেজেন্ট করি, অ্যাক্টিং এর মাধ্যমে যদি জিনিসগুলোকে দেখাই, তাহলে কিন্তু তোমরা ব্যাপারটাকে আরো বেশি বুঝতে পারবে এন্ড তোমাদের ব্রেইনে কিন্তু বেশি গেঁথে থাকবে। ধরো কোনো কিছু, কোনো ইতিহাসের মুভি বলো বা কোনো ভালো মুভি যখন তুমি দেখো, ওইটাকে যদি তুমি গল্প আকারে পড়তে, হ্যাঁ অনেকের গল্পের আকারে পড়তে ভালো লাগে, গল্পের বই পড়তে ভালো লাগে, আমি তাদের কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমামে আমরা যারা আছি আমাদের কিন্তু মুভি দেখতে বেশ ভালো লাগে, নাটক টাইপের এইসব দেখতে ভালো লাগে, তাহলে ডিটেল গুলো আমাদের মাথায় বেশি করে গেঁথে যায়। তাহলে নাটিকার কথা আমি বললাম। ছবির মাধ্যমে, ছবির মাধ্যমে তো আমি বুঝাতেই পারি, যখন আমি কাজগুলো করেছি যেই জায়গাগুলোতে পানি জমেছিল বা যেই জায়গাগুলোতে ড্রেনেজ সিস্টেম খুবই খারাপ ছিল, সবকিছু কিন্তু আমি ছবি তুলেছিলাম সবকিছু, তারপরে ওই ছবিটাকেও একটা পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করেছিলাম যে কোন জায়গায় কি ভাঙা আছে, জায়গা উল্লেখ করে আমি ওই ছবিগুলা লাগিয়ে দিয়েছিলাম, যেন আমাদের টিচার এক এক নজরে বুঝতে পারে যে কোন কোন জায়গায় ভাঙা আছে এবং কি কি সমস্যা ওই জায়গাতে আছে। ছবির মাধ্যমে আমি প্রেজেন্ট করলাম। তারপরে চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি যে জলাবদ্ধতার প্রথম কারণটা কি, সেটা আমি চার্টের একবারে উপরে দিলাম, জলাবদ্ধতার দ্বিতীয় কারণ নিচে দিলাম, এইভাবে আমি চার্ট করে করে দিলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্রাইমারি কারণগুলো কি এন্ড সেকেন্ডারি রিজন গুলো কি হতে পারে, চার্টের মাধ্যমে আমি প্রকাশ করতে পারি। এইভাবে দেখো বিভিন্ন উপায়ে কিন্তু আরেকটা আছে ম্যাগাজিনে, ম্যাগাজিনের ব্যাপারটা খুবই সুন্দর। আমাদের তো প্রায় প্রতি বছরই ট্যুর হয়, জিওগ্রাফিতে পড়ার সুবাদে প্রতি বছরই আমাদের ট্যুরে যাওয়া লাগে। আমরা ট্যুর থেকে যখন আসি আমাদের কিন্তু এরকম ভাবে ম্যাগাজিন করতে বলা হয়, আমরা ম্যাগাজিনে বলি যে কিভাবে ট্যুরে গিয়েছি, ট্যুরে যে আমরা কি কি জেনেছি, না জেনেছি, জেনেছি কোন কোন টপিক সম্পর্কে আমি জেনেছি। তারপরে এই যে যারা বিভিন্ন যাদের রিসার্চ গুলা বা যাদের এই অনুসন্ধান গুলো খুব বেশি সুন্দর হয়, তারা কিন্তু এটাকে ম্যাগাজিনের মাধ্যমে পাবলিশ করে বা পাবলিকেশনের মাধ্যমে তারা কিন্তু এটাকে পাবলিশ করে। তোমরা যখন বড় হবে তখন দেখবে ভার্সিটিতে উঠলে যে এই ব্যাপারগুলো আসলে কতটা সুন্দর, মানুষ একটা বিষয়কে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, আরো কত আরো কত সেটাতে রং দিয়ে, নলেজ দিয়ে কত সুন্দর করে বিষয়গুলোকে ফুটিয়ে তুলতে পারে। এটা গেল ওইটা গেল আমাদের লাস্ট স্টেপ। দেখো, প্রতিটা স্টেপে কিন্তু এক একটা কাজ, তুমি একটা টপিককে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, একটা বিষয়বস্তুকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তার প্রতিটা ধাপ সম্পর্কে কিন্তু জানলা, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি একটা কাজকে সবার সামনে উপস্থাপন করতে পারো। এবার আসি কিছু যেই জিনিসগুলো না বললেই নয়, তথ্য গ্রহণের সময় কিছু করণীয়, যেটা আমরা সবাই যারা মানুষের কাছে কোয়েশ্চেন করতে চাই, সবাই যারা আমরা ফেস করি। চলো কি কি জিনিস ফেস করতে পারি। তোমার কাছে আমি কোশ্চেন করব, ধরো র্যান্ডমলি আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি তো কোশ্চেন করব ওদেরকে, তুমিও র্যান্ডমলি রাস্তা দিয়ে যাচ্ছ, আমি তোমারে বললাম ভাই দাঁড়ান, আপনি একটু আমার সাথে কথা বলেন, আপনি কি ভালো আছেন। আমি যদি এভাবে কথা শুরু করি, কথাটা কি ভালো হবে? কথাটা ভালো হবে না। আমি যদি তার কাছে যে সুন্দর করে বলি, আসসালামু আলাইকুম, আমি মাইমুনা, আমি কি আপনার সাথে 5 মিনিট কথা বলতে পারি, তুমি তার কতটুকু সময় নিবে সেটা কিন্তু তুমি উল্লেখ করে দিবে, যে আমি কি আপনার 5 মিনিট সময় নিতে পারি বা আমি কি আপনার 2 মিনিট সময় নিতে পারি। তখন যদি সে পারমিশন দেয় যে হ্যাঁ আপু নিতে পারেন, আহ তারপরেই কিন্তু তুমি তাকে কোশ্চেন করতে পারবা। কিন্তু সে যদি বলে যে না আমি বিজি আছি, আমি এখন অ্যান্সার দিতে পারবো না, তখন কিন্তু তুমি তাকে জোরাজুরি করতে পারবো না। আমরা যখন রাস্তা দিয়ে যাই দেখবা যে অনেকে আমাদের সাথে কথা বলতে চায়, যে আপু একটু কথা বলি 5 মিনিট, তখন যদি আমরা বিজি থাকি বলি যে না না কথা বলবো না, তখন কিন্তু তারা আর কোনো কোশ্চেন করে না। এটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা। তখন কি তার কাছে আমি ফার্স্টে কি করলাম, তার কাছ থেকে সম্মতি নিলাম যে আমি আপনার সাথে কি একটু কথা বলতে পারি। তারপরে হচ্ছে সে যদি সম্মতি দেয় তারপরে আমি কথাটা শুরু করব। তারপরে যদি তুমি সেটা রেকর্ড করতে চাও, তার কথাগুলো যদি তোমার মনে না থাকে, তুমি যদি রেকর্ড করতে চাও, তাহলে অবশ্যই তার কাছ থেকে পারমিশন নিতে হবে। কারো একজনের কথা রেকর্ড করা বা লুকিয়ে ছবি তোলা জিনিসগুলো কিন্তু অপরাধ। তুমি যখনই তার কথা রেকর্ড করবা, তুমি তার কাছে পারমিশন চাইবা যে আমি কি আপনার কথাগুলো রেকর্ড নিতে পারি। সে যদি অনুমতি দেয় তবেই তুমি কথাগুলো রেকর্ড করতে পারবা।
দেন তুমি যদি তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা আপনার পরিচয়টা কি গোপন রাখতে হবে, বা আমি কি আপনাকে আমি কি আপনার ছবি ইউজ করতে পারি, বা আপনার পরিচয়টা কি আমি সবার সামনে আনতে পারি, এটা তুমি জিজ্ঞেস করে নিবা যদি তোমার তার পরিচয়টা সবার সামনে দেওয়ার থাকে। সে যদি পারমিশন দেয় যে আম, হ্যাঁ দিতে পারেন সমস্যা নাই, তখনই কিন্তু তুমি তার পরিচয়টা সবার সামনে দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। প্রতিটা স্টেপে কিন্তু তুমি তার কাছ থেকে পারমিশন নিচ্ছ, যেটা একটা কার্টিসি। তুমি তাকে জোর করতে পারবে না বা কোনো কিছু না জানিয়ে করতে পারবে না। আচ্ছা, তাকে যখন তাকে তুমি কোশ্চেন করবা, তাকে কিন্তু এটা জানিয়ে রাখবা যে আপনার এই কথাগুলো, আপনি আমাকে যেই তথ্যগুলো দিবেন সেগুলো কিন্তু অন্য কোনো জায়গায় আমি ইউজ করবো না, শুধুমাত্র আমার এই কাজের জন্য আমি ইউজ করব। যেমন আমি যদি কোশ্চেন করতে যাই এই জলাবদ্ধতা নিয়ে, আমি কি তাকে বলবো যে আমি, সে যখন আমাকে পারমিশন দিবে যে হ্যাঁ কথা বলতে পারেন, তখন আমি তাকে বলবো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমি মিরপুরের জলাবদ্ধতা নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি প্রশ্নগুলোর উত্তর দিবেন? তখন সে পারমিশন দিলেই আমি তার কাছে কিন্তু কোশ্চেন গুলো জানতে চাইবো। কি কি কোশ্চেন আমি চাইতে পারি? আপনার বয়স কত? আপনি কি মিরপুরে থাকেন নাকি? কতদিন ধরে আপনি মিরপুরে থাকছেন? এটা আমার আমার টপিকের উপর বেসিস করে আমি তোমাকে কিছু কোশ্চেনের ধারণা দিচ্ছি যে কি কি কোশ্চেন হতে পারে। তারপরে আপনি এই যে যে মিরপুরে পানি জমে তার জন্য আপনার কি কি ভোগান্তি হচ্ছে, বা এটার সলিউশনে আপনি কি কি করতে পারেন। দেখো তার সাথে কিন্তু স্মুথলি আমার কথা হচ্ছে, বা এই জিনিসগুলো আমি যদি রেকর্ড করতে চাই, আমি রেকর্ড করতে চাইনি, কারণ হচ্ছে আমি খাতায় জিনিসগুলো লিখছিলাম, এন্ড ওইটার জন্য আমার পারমিশন নেওয়ার দরকার হয়নি। বা একবার মনে হয় নিয়েছিলাম যে আমি কি লিখতে পারি আপনার কথাগুলো, বলেছিল যে হ্যাঁ লিখতে পারেন। ওই যে ফার্স্টেই কিন্তু আমি তাকে তথ্যদাতাকে হ্যাঁ এটা কমপ্লিট, তারপরে কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাতে হবে। ওই যে দেখো ফার্স্টে কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি কি আপনার 5 মিনিট নিতে পারি, আমি কিন্তু অলরেডি তাকে জানিয়ে দিয়েছি যে আপনার 5 মিনিট সময় আমি নিব। যখন আমরা তথ্যগুলো নিচ্ছিলাম তাদের কাছ থেকে, কিছু মানুষ ছিল অনেক বিজি, হাতে বাজারের ব্যাগ ছিল, তারপরে হচ্ছে অনেক তাড়াহুড়োয় ছিল। তাদেরকে যখন আমরা কোশ্চেন করছিলাম, তার কিছু সময় পরে তারা মানে একটু বিরক্তি দেখাচ্ছিল বা অনীহা দেখাচ্ছিল যে তারা আর কোশ্চেনের অ্যান্সার দিতে চায় না। তখনই কি করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনি আমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, এটা বলে আমরা কিন্তু ওই জায়গাতেই শেষ করে ফেলেছি কোশ্চেনের সার্ভেটা, কিন্তু তার সাথে আর আমরা পুরোপুরি করিনি, কারণ সে বিরক্ত হচ্ছে, সে অনীহা দেখাচ্ছে, আমরা তাকে জোর করতে পারি না। আচ্ছা, যখন তুমি এই যে লাস্টেরটা হচ্ছে খুবই মজার, যখন তুমি তাকে জিজ্ঞেস করবা কোন একটা বর্ণনামূলক কোশ্চেনের অ্যান্সার সে দিতে থাকবে, মনে করো যে আমি বললাম যে আপনি কি মনে করেন যে এইখানে জলাবদ্ধতার জন্য, এটা কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কতজন তো শুরু করছে ভাষণ দেওয়া শুরু করছে যে এইটা সেটা এইটা সেটা, তার মধ্যে কিন্তু অনেক ভুল টুল ছিল, আমরা কিন্তু বুঝতেছিলাম, কিন্তু তখনও কিন্তু আমরা না কোনো কিছু, কোনো বডি ল্যাঙ্গুয়েজ দেখানো যাবে না, হাসা যাবে না, কোনো ওভার অ্যাক্টিং করা যাবে, তাকে তার মতো বলতে দিবা, সে বলবে। তারপরে সে যদি ভুলও বলে সেখানে তুমি চুপ করে থাকবা, তুমি বলতে যাবা না যে ভাই চুপ করেন পাপড় নিয়েন না, এগুলা কিন্তু তুমি বলতে যাবা না, তুমি জাস্ট তার কোশ্চেনের অ্যান্সার গুলা শুনবা নিজের মতো করে, যতটুকু তোমার দরকার হবে রিপোর্টে লেখার, খাতায় লেখার, তুমি কিন্তু ঠিক ততটুকু তথ্যই লিখবা। আচ্ছা, তার আগে কিছু কথা বলি, দেখবা যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই কিছু প্রশ্নের উত্তর দিতে চায় না। যেমন এটা বলে যে, মানুষ বলে যে মেয়েদেরকে নাকি বয়স জিজ্ঞেস করলে মেয়েরা একটু লজ্জা পায়। অনেক ছেলেকেও আমি দেখছি যে তাদের বয়সটা তারা লুকাতে চায়, তারা যে বুড়া হয়ে গেছে এই জিনিসটা তারা বলতে চায় না, তারা নিজেদেরকে অনেক ইয়াং প্রমাণ করতে চায়। এটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না, মেয়েরা খুবই ভালো, আমরা মেয়েরা বলি বয়স আমাদের কোনো সমস্যা নাই, তাই না? তো অনেকের কাছে যখন বয়সটা জানতে চাইবা, তখন কিন্তু তারা বয়সটা বলতে যাবে না, বলবে না না প্লিজ বয়স আমি বলবো না, এরকম করে। তারপরে কিছু মানুষ দেখবা তার পেশা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে, যখন তুমি তার পেশা অকুপেশনটা তুমি জিজ্ঞেস করো তখন কিন্তু তারা এটার অ্যান্সার দিতে চায় না। যখন তারা অ্যান্সার দিতে চাবে না, তাদেরকে কোনো রকম জোর করা যাবে না। দেখো
আমরা সেকেন্ড ধাপে যে কোশ্চেন রেডি করলাম, সেই কোশ্চেন গুলো রেডি যে করেছি, আমার কোশ্চেন গুলা কি ঠিক আছে নাকি সেটা আমি কিভাবে বুঝতে পারবো? এই যে তোমাদেরকে আমি বললাম না, বিভিন্ন টাইটেলের জন্য, বিভিন্ন টপিকের জন্য আমাদের কোশ্চেন গুলা আলাদা হবে, সবার কোশ্চেন আলাদা হবে। তো সেই কোশ্চেন গুলো আমার টপিকের সাথে রিলেভেন্ট কিনা বা ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? দেখো, প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না। অবভিয়াসলি আমরা প্রশ্নের উত্তরটা জানি না। প্রশ্নের উত্তরটা যদি তুমি আগে থেকেই জেনে যাও, তোমার তো আর ফিল্ড সার্ভেতে যাওয়ার দরকার নাই, তোমার তো আর কোশ্চেনিয়ার সার্ভে করার দরকার নাই, এত কষ্ট করে রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে তো কোনো তথ্য কালেক্ট করারও দরকার নাই। তাহলে কি প্রশ্নটির উত্তর আমরা এখনো জানি না। তারপরে প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে, অবভিয়াসলি আমাদের আগ্রহ আছে। আগ্রহ না থাকলে তো আমরা মানুষের প্রেসারে জোর জবরদস্তিতে তো আমরা যাব না। আমাদের আগ্রহ আছে এন্ড আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড, আমরা এই কাজটা করব, তার জন্য ওই কোশ্চেনটা আমার দরকার। তাহলে কি আমার এটা সম্পর্কে আগ্রহ আছে। প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পারছি। দেখো, এই যে প্রশ্নের উত্তর পেতে হলে কি করতে হবে, কি করতে হবে আমার? আমি মিরপুরের জলাবদ্ধতা নিয়ে কাজ করছি, আমি যদি সেটা নিয়ে ধানমন্ডিতে যাই, ধানমন্ডির মানুষের কাছে যাই, তাহলে কি সেটা কতটা ঠিক হবে? ঠিক কিন্তু হবে না। আমরা কিন্তু তাহলে উত্তর পেতে কি করতে হবে আমি জানি, আমি মিরপুরে যেতে হবে। কার কাছে যেতে হবে? মিরপুরের যে মানুষদের কাছে। ফার্স্টটা কি ছিল? লোকেশনটা ছিল আমার মিরপুর, মিরপুরে যেতে হবে। তারপরে কার কাছে? মিরপুরের মানুষদের কাছে আমার যেতে হবে। মিরপুরের মানুষদের কাছে যে আমি এই কোশ্চেন গুলো করবো, যেই কোশ্চেন আমি রেডি করেছি। কোথায় যেতে হবে তা বুঝতে পারছি। কোথায়? মিরপুর। তাহলে এই তিনটা জিনিসই আমি জানতে পারলাম যে কি হবে, এটাতেও আমি টিক দিলাম। প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারবো। প্রশ্নগুলোর উত্তর পেতে আমরা কি করব? মানুষের কাছে যাব, পোলাইটলি তাদের সাথে কথা বলবো, তারা যেটাতে ইন্টারেস্ট ফিল করছে না বা অনীহা দেখাচ্ছে সেটা সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করব না। তো এইভাবেই আমরা এই স্টেপটাও কমপ্লিট করব। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব। ওই যে ফার্স্টে আমি বলেছিলাম, টাইম এন্ড বাজেট। টাইমটা যদি তোমাকে দিয়ে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে তোমার কাজটা করতে হবে, তুমি কিন্তু বাধ্য কাজটা ওই টাইমের মধ্যে করতে। তাই কি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কোশ্চেনের উত্তর খুঁজে পাওয়া অবশ্যই সম্ভব, আদারওয়াইজ তোমার কাজটা তুমি কমপ্লিট করতে পারবে না। এই যে দেখো, এই যে যে এতগুলা স্টেপ, এত কাজ, এত কিছুর পরে কি কাজ আমার? যে কাজটাকে আমি করেছি সেটা প্রতিবেদনের রূপে লিখে নেওয়া। প্রতিবেদনটা যেটা আমি সবার সামনে প্রেজেন্ট করব, সেটাকে একটা জায়গায় এনে সুন্দর করে প্রেজেন্ট করা। প্রতিবেদনের ফার্স্টে কি আছে? অনুসন্ধানের বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের টাইটেল নামে পরিচিত। অনুসন্ধানের বিষয় কি আছে? ফার্স্টে তো বললাম যেহেতু ওয়াটার লগিং নিয়ে আমি কাজ করেছি, আমার বিষয়বস্তু কি? মিরপুরের জলাবদ্ধতা। টাইটেল। অনুসন্ধানের জন্য প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে এত কথা বললাম যে আমি কি কি প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব, কোন জায়গার মানুষকে প্রশ্ন করব, কি কি প্রশ্ন করেছি সেই জিনিসগুলোকে আমরা এখানে ব্যাখ্যা করব। যদিও এই জায়গাটা খুবই ছোট, যখন তুমি প্রতিবেদনটা রেডি করবে তখন কিন্তু জিনিসটা খুবই বড় হয়ে যাবে। তারপর তথ্য সংগ্রহের পদ্ধতি কি, ওই যে প্রাইমারি ডেটা সোর্স, সেকেন্ডারি ডেটা সোর্স, এইসব থেকে তুমি কিভাবে তথ্য কালেক্ট করছো, এটাকে মেইনলি হচ্ছে বলে মেথোডোলজি। আমরা আমাদের ভাষায় এটাকে বলি মেথোডোলজি। তো ওই পদ্ধতিটা কি, তুমি কোন জায়গা থেকে কিভাবে তুমি তথ্যগুলা কালেক্ট করছো, কোন জায়গা থেকে তুমি কি সংগ্রহ করলে এটা তোমার জন্য সুবিধা হয়ে আসছে, সবকিছু কিন্তু এই পদ্ধতিতে থাকবে। তারপরে বিশ্লেষণ। বিশ্লেষণটা আমি যে তোমাদেরকে বললাম একটু আগে, যে এই ডেটাগুলো আমার কাজের জন্য রিলেভেন্ট সেই ডেটাগুলোকে আমি রাখবো, আর বাকি ডেটাগুলোকে সবকিছুকে ফেলে দিব। রাইট? তাহলে ওইভাবেই কি করলাম, আমি তথ্যটাকে বিশ্লেষণ করলাম। তার বেসিসে ফলাফল কি হতে পারে? তার বেসিসে ফলাফল হতে পারে যে মিরপুরের জলাবদ্ধতার জন্য এই এই সমস্যা হতে পারে, এটা ফলাফল হতে পারে। তোমরা যেই টপিকে কাজ করবা, তোমরা তোমাদের টপিকের কাজ অনুযায়ী কিন্তু এই প্রতিবেদনের টপিক গুলাকে ফুলফিল করবা। দেন যৌক্তিক সিদ্ধান্ত। যৌক্তিক সিদ্ধান্তটা হচ্ছে
এই যে কোশ্চেনিয়ার সার্ভে করতে যে অনেকেই কিন্তু অনেক অযৌক্তিক কথা বলবে যে একটু আগে তো বলেছিলাম যে এক লোক বলছিল, অনেক ভাষণ দেওয়া শুরু করছে যে সে কিভাবে জলবদ্ধতা কমাতে হবে, কি করতে হবে না করতে হবে, সরকারের এত এত বদনাম। তো আমি কি সিদ্ধান্ত নেওয়ার সময় তার সিদ্ধান্তটাকে একসেপ্ট করব? আমি কিন্তু তার সিদ্ধান্তকে একসেপ্ট করব না। ম্যাক্সিমাম মানুষ আমাকে যেই সলিউশন দিয়েছে বা আমার অবজারভেশনে আমি যেই সলিউশনটা পাচ্ছি সেটাই কিন্তু আমার যৌক্তিক সিদ্ধান্তে রেখে দিব। অযৌক্তিক কোনো কিছু বা খুব কম মানুষ যেটা বলেছে, যেটা আমার টপিকের সাথেও রিলেভেন্ট না, সেই সিদ্ধান্তগুলোকে কিন্তু আমি একসেপ্ট করব না। তাহলে এইভাবে তুমি কিন্তু একটা প্রতিবেদন রেডি করতে পারো। সেই ধাপগুলোকে, তথ্য বিশ্লেষণের ওই ধাপগুলোকে মেনটেন করে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপগুলোকে মেনটেন করে তুমি এইভাবে তোমার টপিকের উপরে একটা প্রতিবেদন তৈরি করতে পারো। আচ্ছা, তোমাদের তাহলে একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা করবে তোমার এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে। এটা তোমাদের যত হোমওয়ার্ক থাকবে। তোমরা যেই জায়গায়, আসলে সবাই তো ঢাকা থেকে জয়েন করছো না, কেউ তোমরা পাহাড়ি এলাকা থেকে জয়েন করছো বা কেউ নদীর পাশের জায়গা থেকে জয়েন করছো, সবার জন্য সবার কি প্রাকৃতিক উপাদান সামাজিক উপাদান আলাদা হবে। সেইটার বেসিসে কিন্তু তোমরা সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রেডি করবে। এটা তোমাদের নেক্সট দিনের জন্য হোমওয়ার্ক। তাহলে আজকে এতটুকুই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, বা আমার লেকচারের উপর যদি কারো মনে হয় যে আপু এই কথাটা আপনি কেন বললেন, এই যেমন তাশা কোয়েশ্চেন করেছো, খুব ভালো কোয়েশ্চেন করেছো তুমি, তুমি এরকম আরো কোয়েশ্চেন করতে পারো, বা আরো যাদের জানার ইচ্ছা আছে তারা এরকম কোয়েশ্চেন করতে পারো। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।